প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, আমরা দ্বিতীয় অধ্যায়েরই আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিবাদ স্থান এবং পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা হবে। সেখানে আমরা প্রথমে আলোচনা করব আন্তর্জাতিক তারিখ রেখা বিষয়ে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন। সো আন্তর্জাতিক তারিখ রেখা আসলে কি? আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে অন্যান্য কাল্পনিক রেখা যেগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। কাল্পনিক রেখাগুলোর মধ্যেই একটি, যেটি হচ্ছে একটি দ্রাঘিমার রেখা, এবং আমরা জানি সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি দ্রাঘিমা যে রেখা, সেই দ্রাঘিমা রেখাকেই মূলত আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়, যেটি সম্পূর্ণরূপে পানির উপর দিয়ে অর্থাৎ জলভাগের উপর দিয়ে টানা হয়েছে 180 ডিগ্রি বরাবর। কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা যেভাবে সরলভাবে টানা হয় সেভাবে সরলভাবে না টেনে সম্পূর্ণরূপে পানির উপর দিয়ে টানা হচ্ছে, যেটা এখানে চিত্রে যদি আমরা খেয়াল করি দেখতে পাবো এই 180 ডিগ্রি, এটি হচ্ছে সরল রেখা, যেটি ছিল 180 ডিগ্রি সরল রেখাটা। কিন্তু আমরা যদি দেখি যে এটি সরল নয়, এটি বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় বেঁকে গেছে। তো এই যে সম্পূর্ণ পানির উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর যে রেখা কাল্পনিক রেখা টানা হয়, এটাকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। আর একে আন্তর্জাতিক তারিখ রেখা বলার অর্থ হচ্ছে, কেন তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়, কারণ দিন তারিখের কিছু সমস্যা দেখা দেয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করে। পৃথিবীতে দিন তারিখ গণনার হিসেবে কিছু সমস্যা দেখা দেয়, যেই সমস্যাগুলো সমাধান কল্পে এই আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়। 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলন হয়, যেখানে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা আসলে, আমরা প্রথমে একটু দেখি যে এটা কিভাবে টানা হলো সেটার বিষয়টি। যে এটি আমরা যদি এখানে চিত্রে খেয়াল করি, চিত্রে আমরা দেখতে পাবো যে এখানে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ এই জায়গাটি এখানে, এবং হচ্ছে ফিজি দ্বীপপুঞ্জের কাছে এখানে, এবং চেথম দ্বীপপুঞ্জের কাছে এখানে, এই তিনটি জায়গাতে এটি 11 ডিগ্রি পূর্ব দিকে বাঁকা করে তাকে টানা হয়েছে। এবং বেরিং প্রণালী, বেরিং সাগরের এখানে যে আমেরিকা এবং সাইবেরিয়ার যে মাঝখান দিয়ে যে প্রণালী, বেরিং প্রণালী, এই বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে সম্পূর্ণরূপে পানির উপর দিয়ে টানা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেনই বা একটি আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন, আবার কেনই বা এই আন্তর্জাতিক তারিখ রেখা এরকমভাবে সম্পূর্ণরূপে পানির উপর বা জলভাগের উপর দিয়ে টানা প্রয়োজন। তো সেই বিষয়টা বোঝার জন্য আমরা আমাদের ভূগোলের যে গাণিতিক ভূগোলের যে গাণিতিক হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশের সাপেক্ষে আমাদের দুটো সূত্র জানা প্রয়োজন, যেটি হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি যে একটি হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এবং দ্রাঘিমার যে মিনিট, সেই 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানে আবার সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তো এই দুটি সূত্রই মূলত ভূগোলের যে অঙ্কগুলো তোমাদের করার প্রয়োজন হবে, সেগুলোর জন্য এই দুটো সূত্রই যথেষ্ট। তো এখানে আমরা এখন একটি বিষয় দেখব যে আসলে আন্তর্জাতিক তারিখ রেখা বলে একটি রেখার প্রয়োজনটা উৎপত্তি কেন, প্রয়োজনীয়তা উদ্ভব হলো কেন আসলে। তো এখানে আমরা জানি যে মূল মধ্যরেখা যেটি হচ্ছে 0 ডিগ্রি, সেখান থেকে যেটি গ্রিনিচের উপর দিয়ে টানা হয়েছে, গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে, সেখান থেকে আমরা জানি সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। সো এইভাবে 1 ডিগ্রি করে 180 ডিগ্রি যদি যাই, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে 1 ডিগ্রির জন্য যেহেতু 4 মিনিট সময়ের পার্থক্য হয়, সেক্ষেত্রে 180 ডিগ্রিও ব্যবধান
সময়ের পার্থক্যটা হচ্ছে প্রায় 720 মিনিট, যা হচ্ছে প্রায় 12 ঘন্টা। এখন খেয়াল করো যে আমরা 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি। তাহলে এখন আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি হচ্ছে। এখানে খেয়াল করে দেখো যে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এই চিত্রে আমরা দেখব যে আমরা যদি ধরে নিই যে এই 0 ডিগ্রি, ঠিক আছে, এই 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিতে ধরে নিলাম এখানে গ্রিনিচের সময় হচ্ছে সকাল 6টা, ধরা যাক 30 সেপ্টেম্বর আজকে আমরা ধরে নিই যে আজকে সন্ধ্যা সকাল 6টা হচ্ছে এখন এখানে। তাহলে এই সকাল 6টা এখান থেকে আমি যদি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে যাওয়া শুরু করি, তাহলে 180 ডিগ্রিতে গেলে আজকে ধরা গেল এখানে গ্রিনিচে হচ্ছে সকাল 6টা, সোমবার সকাল 6টা। তাহলে সেখান থেকে আমি যখন 12 ঘন্টা চলে যাব, তাহলে আমি সন্ধ্যা 6টা, সোমবার সন্ধ্যা 6টা 180 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবো, যেহেতু আমি 80 ডিগ্রি অতিক্রম করলে 12 ঘন্টা অতিক্রম করব। ঠিক একইভাবে এই সোমবার সকাল 6টা থেকে আমি যদি পশ্চিম দিকে যাই, তাহলে কিন্তু আমি গিয়ে রবিবার সন্ধ্যা 6টায় পৌঁছাবো একই 180 ডিগ্রি দ্রাঘিমাতেই। তাহলে আমরা পূর্ব দিকে গেলে সময়, আমরা জানি যে সময় বাড়ে, ঠিক আছে, পূর্ব দিকে আমি যত যাব তত সময় বাড়তে থাকবে গ্রিনিচ থেকে, এবং গ্রিনিচ থেকে যত পশ্চিমে যাব তত সময় কমতে থাকবে। তো সেই হিসাবে আমি গ্রিনিচ থেকে যখন পূর্ব দিকে 180 ডিগ্রি অতিক্রম করবো, আমি 12 ঘন্টা সামনে এগিয়ে যাব, অর্থাৎ সোমবার সকাল 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টায় পৌঁছাবো। আর যখন আমি গ্রিনিচ সোমবার সকাল 6টা থেকে গ্রিনিচ থেকে পশ্চিম দিকে 12 ঘন্টা এগিয়ে যাব, তাহলে আমি পৌঁছাবো হচ্ছে, যেহেতু পেছন দিকে গেলাম সোমবার থেকে, তাহলে আমি রবিবার সন্ধ্যা 6টায় গিয়ে পৌঁছাবো ঠিক একই অবস্থানে, অর্থাৎ 180 ডিগ্রি যে দ্রাঘিমা, সেই দ্রাঘিমা বরাবর আমি তাহলে দেখতে পাচ্ছি আমরা যেটা, যে এদিক থেকে পূর্ব দিক থেকে 12 ঘন্টা এবং পশ্চিম দিক থেকে 12 ঘন্টা পিছিয়ে পূর্ব দিক থেকে 12 ঘন্টা এগিয়ে সর্বমোট 24 ঘন্টার পার্থক্য হয়ে যাচ্ছে একই দ্রাঘিমা রেখাতে। তাহলে এই যে একটা বিরাট বিভ্রাট, কারণ যেহেতু সমুদ্র এবং আকাশপথে বা এই যে আমরা পৃথিবীতে চলাচল করতে হয় বিভিন্ন কারণে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চলাচলের সাপেক্ষে এটি একটি বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ দেখা যাচ্ছে এখানে যে পূর্ব দিকে যে ছিল সোমবারে, সে যদি রবিবারে যায়, তাহলে কিন্তু সে আর সোমবারে থাকতে পারছে না, এবং সে প্রায় 24 ঘন্টা কিন্তু তার সময় পাল্টে যাচ্ছে, বা সে 24 ঘন্টা এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পশ্চিম থেকে যে যাচ্ছে সে প্রায় 24 ঘন্টা পিছিয়ে থাকছে 180 ডিগ্রি অতিক্রম করার পরে। তাহলে এই সমস্যার সমাধান কল্পেই হচ্ছে 180 ডিগ্রি বরাবরে একটি আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়, এবং সেটা সম্পূর্ণরূপে পানির উপর দিয়ে। কেন? সেটা হচ্ছে যে সময়ের যে সমাধান করা হলো, সেটা করার অর্থটাই হচ্ছে যে একই স্থানে যেন মানুষের দুই ধরনের সময়ের মুখোমুখি হতে না হয়। সে কারণেই সম্পূর্ণরূপে স্থলভাগের উপর দিয়ে না গিয়ে সম্পূর্ণরূপে জলভাগের উপর দিয়ে বিষয়টা টানা হচ্ছে, যাতে, যেহেতু স্থলভাগই হচ্ছে মানুষের বসবাসের জায়গা মূলত, তাহলে স্থলভাগের উপর দিয়ে না গেলে তাহলে স্বাভাবিকভাবে মানুষ একই স্থানে দুই ধরনের সময়ের মুখোমুখি হবে না। তো সেই কারণে এটি সম্পূর্ণরূপে জলভাগের উপর দিয়ে টানা হচ্ছে। সেই ক্ষেত্রে যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে, যখন পশ্চিম থেকে পূর্ব থেকে পূর্ব থেকে যখন পশ্চিম দিকে যাওয়া হবে 180 ডিগ্রি অতিক্রম করে, তখন যে কোনো নৌযান বা আকাশযান বা যে কোনো যান তারা একদিন বিয়োগ করে নেবে, যেহেতু সে 180 ডিগ্রি অতিক্রম করলে এ পাশে একদিন পিছনে থাকবে, তাই সে একদিন বিয়োগ করবে। আর যারা পশ্চিম থেকে পূর্ব দিকে গমন করবে 180 ডিগ্রি অতিক্রম করে, যে যানগুলো, তারা একদিন যোগ করে নেবে, তাহলে তারা এই 180 ডিগ্রির বিপরীত পাশে আসলে সেখানে তারা সময়ের সাথে সামঞ্জস্য করে নিতে পারবে। তাহলে এই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এবং এই আন্তর্জাতিক রেখার গুরুত্ব হচ্ছে এই কারণেই যে যেহেতু 180 ডিগ্রিতে একই স্থানে একই দ্রাঘিমায় প্রায় 24 ঘন্টা সময়ের পার্থক্য হয়ে যায়। এই 24 ঘন্টা সময়ের পার্থক্যের কারণে আমাদের যাতে নিত্যদিনকার যে পৃথিবীর যে কাজকর্ম আমাদের করে চলতে হয়, সেগুলো করাতে যাতে আমাদের যে সময়ের হিসাব তাতে যেন গরমিল না হয়, সেই কারণে এই আন্তর্জাতিক তারিখ রেখা হিসেব করে বা 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা ধরে এইভাবে সমস্যাটা সমাধান করা হলো, যে পূর্ব থেকে যদি পশ্চিমে যাওয়া হয়, তাহলে যেহেতু সময় বাদ কমে যাবে, তাই যারা পূর্ব থেকে পশ্চিমে যাবে তারা
সময় থেকে একদিন বিয়োগ করে সময়ের সাথে তাল মিলিয়ে নেবে, এবং যারা পূর্ব থেকে পশ্চিম দিকে আসবে তারা হচ্ছে একদিন যারা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে তারা একদিন যোগ করে নেবে, আর যারা পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তারা একদিন বিয়োগ করে নেবে। তো এই হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাপারে যে শর্তটি এটি সকলে অনুসরণ করে দিন এবং তারিখের সমস্যার সমাধান পৃথিবীতে করা হয়ে থাকে। সেজন্য আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ রেখা। এরপরে পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রতিপাদ্য স্থান। প্রতিপাদ্য স্থান আসলে বিষয়টি হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো একটি বিন্দু থেকে কেন্দ্রকে ভেদ করে ঠিক বিপরীত দিকের যেই বিন্দুতে গিয়ে পৌঁছানো যাবে, বিপরীত দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের বিপরীত পাশে যেই বিন্দুতে গিয়ে পৌঁছানো যাবে, এই দুই বিন্দুকে একে অপরের প্রতিপাদ্য স্থান হিসেবে গণ্য করা হয়। এখন অর্থাৎ প্রতিপাদ্য স্থান দুটি হচ্ছে একে অপরের ঠিক বিপরীত বিন্দু, ঠিক আছে। তাহলে এই প্রতিপাদ্য স্থানের সম্পর্কে দুটি বিষয় জেনে রাখতে হবে। সেটি হচ্ছে যে দুটি প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ সর্বদা সমান, ঠিক আছে। যেহেতু তারা নিরক্ষরেখা থেকে সমান দূরত্বে অবস্থান করবে, কারণ আমি যখন 30 ডিগ্রি 30 ডিগ্রি থেকে অক্ষরেখায় যদি আমি বিপরীত পাশে যাই, তাহলে আমি উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে বিপরীত পাশে গেলে কিন্তু আমি ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রিতে গিয়েই পৌঁছাবো। তো সেই ক্ষেত্রে অক্ষাংশ হচ্ছে দুটি প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ সর্বদা সমান। আর দ্রাঘিমাংশের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দ্রাঘিমাংশ যেহেতু 180 ডিগ্রি, তাহলে পুরোপুরিভাবে বিপরীত বিন্দু হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি দ্রাঘিমার হিসেব করলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে দ্রাঘিমার যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি ব্যবধান হবে তাদের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এক বিন্দু দ্রাঘিমা যা হবে 180 থেকে তা যদি বাদ দিই, তাহলে বিপরীত বিন্দু দ্রাঘিমা পাওয়া যাবে। অর্থাৎ যদি এক বিন্দুর দ্রাঘিমা হয় সাপোজ 80 ডিগ্রি, তাহলে আমি 180 থেকে 80 বাদ দিলে ঠিক তার প্রতিপাদ্য স্থানের আমি দ্রাঘিমা পাবো হচ্ছে 100 ডিগ্রি। সো এইভাবে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। ভূগোলের যে অঙ্কগুলো থাকে সেইখানে এই প্রতিপাদ্য স্থানকে ভিত্তি করেও অনেক সময় অঙ্ক দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এই হিসাবটা অনেক সময় সহযোগিতা করবে। সো এই হিসাবটা আমাদের মনে রাখতে হবে। এখন তৃতীয়ত আমরা আলোচনা করবো হচ্ছে পৃথিবীর গতি নিয়ে। সো পৃথিবী আমরা জানি হচ্ছে পৃথিবী লাটিমের মতো, সে নিজ অক্ষের উপর ঘুরতে থাকে পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং একই সাথে সে মহাকর্ষ বলের কারণেই সে সূর্যের চারপাশে একইভাবে আবার আবর্তন করতে থাকে। তাহলে এই যে দুই ধরনের গতি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে তার নিজ অক্ষের ওপর ঘোরার গতি, এবং আরেকটি হচ্ছে সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে ঘোরার গতি। এই দুটো ধরনের গতি পৃথিবীর পাওয়া যায়, যেটা হচ্ছে তার নিজ অক্ষে আবর্তনের যে গতি, সেই অক্ষে আবর্তনের গতিকে বলা হয় আহ্নিক গতি বা ইংলিশে বলা হয় রোটেশন, আর নিজ কক্ষপথে সূর্যের চারপাশে পরিক্রমণ করার যে গতি তাকে বলা হচ্ছে বার্ষিক গতি বা রেভলিউশন। এখন আমরা আহ্নিক গতি কি সেটা দেখলাম। এখন আহ্নিক গতির তাহলে এখানে একটা মজার প্রশ্ন থাকে যে আমরা পৃথিবী যে নিজ অক্ষে ঘোরে তার গতি কিন্তু একেবারেই কম নয়। আমরা যদি খেয়াল করি, পৃথিবী যেহেতু গোলাকার, পুরোপুরি গোলাকার নয়, অর্থাৎ বৃত্তাকার নয়, একটু উপবৃত্তাকার, অর্থাৎ পৃথিবীর দুই মেরুর অর্থাৎ দুই মেরুতে হচ্ছে চাপা এবং পেটের দিকে একটু খোলা স্ফীত। সো সে কারণে পৃথিবীর যে নিজ অক্ষে আবর্তনের যে গতি সেটি সর্বদা সমান নয়। তো মেরু অঞ্চলে যেহেতু সে বেশি স্ফীত, নিরক্ষ অঞ্চলে যেহেতু সে বেশি স্ফীত নিরক্ষরেখা বরাবর, সেইখানে সবচেয়ে বেশি তার গতি থাকে, এবং যা হচ্ছে ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার, ঠিক আছে। আর যত মেরুর দিকে যাবে তত আবর্তনের বেগ তত কমতে থাকবে, এবং মেরুর শেষ বিন্দুতে গিয়ে একেবারে কোনো গতি হয়তো থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নিরক্ষরেখা বরাবরে যদি পৃথিবী যদি 1700 কিলোমিটার বেগে সে ঘুরতে থাকে, এত
গতি, কিন্তু আমরা তাহলে সেই কোনো গতির কোনো কিছুই অনুভব করি না কেন? এটা অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন এই গতি অনুভব করি না। তাহলে আমরা এই গতি অনুভব করি না, তার মধ্যে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে যেহেতু আমরা পৃথিবী ঘুরে এবং আমরা কিন্তু একই সাথে পৃথিবীর মতো একই গতিতেই কিন্তু ঘুরতে থাকি পৃথিবীর সাথে, সেই কারণে আসলে আমরা পৃথিবীর এই গতি অনুভব করতে পারি না, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি আমরা অনুভব করি না। দ্বিতীয়ত হচ্ছে যে অভিকর্ষ বল, সেটা যে পৃথিবীর উপরে যা কিছুই আছে সব কিছু পৃথিবী তার কেন্দ্রের দিকে সব কিছুকে আকর্ষণ করে টেনে রাখছে, তো সে কারণে আমরা পৃথিবী থেকে ছিটকেও পড়ি না। এরপরে আমরা যদি দেখি যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পৃথিবীর তুলনায় এতই ক্ষুদ্র যে আসলে আমরা এই পৃথিবীর এই গতি অনুভব করি না বা পৃথিবী থেকে আমরা ছিটকেও পড়ি না। আর একটি বিষয় হচ্ছে পৃথিবীর প্রতিটি স্থানের যে আবর্তন গতি অর্থাৎ ঘোরার যে গতি সেটি সুনির্দিষ্ট, তাই আমরা এই গতি অনুভব করি না। আর একটি বস্তু যে গতিশীল সেটা বোঝার জন্য আরেকটি স্থির তার সামনে আরেকটি, অর্থাৎ তার কাছাকাছি আরেকটি যদি স্থির কিছু থাকে, স্থির বস্তু থাকে, তাহলে তার সাপেক্ষে আমরা বুঝতে পারি যে সে গতিশীল। তো যেহেতু পৃথিবীর সামনে আমাদের জন্য সে ধরনের কোনো স্থির কোনো বস্তু নেই যে আমরা তার সাপেক্ষে বুঝে নেব যে পৃথিবী গতিশীল, সে কারণে আসলে আমরা সাধারণভাবে এটা অনুভব করি না পৃথিবীর আহ্নিক গতি। তো এই হচ্ছে কি আহ্নিক গতি আমরা পৃথিবীর কেন অনুভব করি না সেই কারণগুলো। এখন আমরা আহ্নিক গতির যে প্রমাণ, অর্থাৎ আহ্নিক গতি যে পৃথিবী যে নিজ অক্ষে ঘোরে সেটার আসলে, এটা তো বলা হলো, কিন্তু এটার প্রমাণ আসলে কি, আমরা আসলে কীভাবে প্রমাণ করব সেটা। তো এটা প্রমাণ করার জন্য বেশ কয়েকটি উপায় আছে। তার মধ্যে একটি হচ্ছে, প্রথমত সবচেয়ে সহজ উপায় হচ্ছে মহাকাশযানের পাঠানো ছবি। যে মহাকাশযান থেকে যে ছবিগুলো তোলা হয় সেই ছবিগুলোর দিকে দেখলে ছবিগুলো থেকে বোঝা যায় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তো এটাই হচ্ছে সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল প্রমাণ বর্তমান সময়ের, আধুনিক সময়ে। এরপরে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে যেটার মাধ্যমে বুঝতে পারি সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি। স্বাভাবিকভাবে কোনো নমনীয় গোলাকার বস্তু যদি নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে, তাহলে যা হবে তার কেন্দ্র অভিমুখী এবং কেন্দ্র বিপরীতমুখী দুই ধরনের শক্তির উদ্ভব হবে, দুই ধরনের বলের উদ্ভব হবে। এই বলের কারণে তার দুই পাশ, অর্থাৎ দুই মেরুতে সে চেপে যাবে এবং তার পেট বরাবর সে স্ফীত হবে, অর্থাৎ ফুলে উঠবে। সো এই কারণে দুই প্রান্তে সে চাপা হবে এবং মধ্যভাগটা স্ফীত হবে বা ফুলে যাবে, অর্থাৎ অনেকটা কমল লেবুর মতো হবে বিষয়টা যেটা বলা হয়। তো সেই আমরা জানি যে পৃথিবীর যে চিত্র আমরা পাই সেখানে আমরা দেখতে পাই যে পৃথিবী হচ্ছে অনেকটা সেরকম, দুই দিকে চাপা, দুই প্রান্তে চাপা এবং দুই মেরুতে চাপা এবং মাঝখানের অংশটা একটু স্ফীত। তো সেটা থেকেও এটা বোঝা যায় যে পৃথিবী আহ্নিক গতি আছে, কেননা পৃথিবী একটা সময় আমরা জানি যে পৃথিবী একটি নমনীয় অপেক্ষাকৃত নরম একটি বস্তু ছিল। তো সেই সময়ে তার যে আহ্নিক গতি ছিল তার কারণে আসলে তার এই আকৃতি ধারণ করেছে। তো সেটা থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীর আসলে আহ্নিক গতি আছে। তো এরপর আরেকটা যেটা দিয়ে প্রমাণ করা যাবে যে সেটা হচ্ছে রাত দিন, পৃথিবীর যে রাত দিন সংঘটিত হয় সেটা প্রমাণ করে যে পৃথিবীর আহ্নিক গতি আছে। কারণ যদি পৃথিবী নিজ অক্ষে না ঘুরতো তাহলে অবশ্যই রাত এবং দিনের কোনো পার্থক্য হতো না। সো যেখানে দিন থাকতো সেখানে শুধু দিনই থাকতো, যেখানে রাত হতো সেখানে শুধু রাতই থাকতো, এটার কোনো পরিবর্তন হওয়া সম্ভব ছিল না। তো এটা প্রমাণ করে যে পৃথিবী আহ্নিক গতি আছে। সর্বশেষ যে প্রমাণ সেটি হচ্ছে ফেরেলের সূত্রের সাহায্যে। সো আমরা জানি যে বিজ্ঞানী ফেরেল তিনি যে বিষয়টি আবিষ্কার করেছেন সেটি হচ্ছে যে পৃথিবীর সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ তারা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় বা বেঁকে প্রবাহিত হয়। তাহলে এই যে বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের যে বেঁকে যাওয়া বা যে গতি, এটি প্রমাণ করে যে পৃথিবী আসলে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তো এই হচ্ছে আমরা যেভাবে আহ্নিক গতির প্রমাণ করতে পারি যে আহ্নিক গতি আসলে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে। তো পৃথিবীর আরেক ধরনের গতি যেটি বার্ষিক গতি। তো বার্ষিক গতি আমরা এর আগেই বলেছি, বার্ষিক গতি হচ্ছে সেই গতি যে মহাকর্ষ বলের কারণে সূর্যের চারপাশে পৃথিবী যে নিজ অক্ষের ওপর এবং
পৃথিবীর সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে যে ঘুরতে থাকে, পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে যে ঘুরতে থাকে, এটাই হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, এবং সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, পৃথিবীর নিজ অক্ষে যেদিক থেকে যেদিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক একইভাবে কিন্তু সূর্যের চারপাশেও সে ওইভাবেই ঘোরে। ঠিক আছে, তাহলে সেই গতিটা হচ্ছে আমরা যদি সঠিকভাবে বুঝতে চাই তাহলে আমরা ঘড়ির কাঁটার সাপেক্ষে বুঝতে পারি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সে নিজ অক্ষেও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং সে সূর্যের চারপাশেও ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘোরে। তো এভাবে সূর্যের চারপাশে তার যে ঘোরার যে গতি নিজ কক্ষপথে, এটিই হচ্ছে বেসিক সাধারণত আমরা যেটাকে বার্ষিক গতি বলে থাকি। এখন পৃথিবীর যে বার্ষিক গতির ফলে পৃথিবী পুরোপুরিভাবে সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করে আসলে আমরা তাকে 1 বছর ধরি। এই 1 বছর সমান যে সময়টা ব্যয় হয়, সময়টি হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পুরোপুরি 365 দিন হয় না, যদিও আমরা 365 দিনে 1 বছর গণনা করি, আর যে বাকি সময় থাকে এই বাকি সময়টা 4 বছর হিসেব করে আমরা 6 ঘন্টা হিসেব করে প্রতি 1 বছরে 6 ঘন্টা করে 4 বছরে 24 ঘন্টা, অর্থাৎ প্রতি 4 বছরে একবার আমরা একদিন বছরের বেশি হিসেব করি সেই বিষয়টাকে সমাধান করার জন্য বা সেটাকে সমান করার জন্য সময়ের হিসেবে যাতে গরমিল না হয়। তো দেখা যাচ্ছে সেই হিসেবে আমরা প্রতি 4 বছর পর পরে একটা বছর পাই যেখানে একদিন বেশি থাকে, অর্থাৎ 366 দিন হয়। সেই বছরটাকে লিপ ইয়ার বলা হয়, সো বা অধিবর্ষ বলা হয় বাংলায়। সো আমরা এই লিপ ইয়ার বের করতে পারি হচ্ছে কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে সে যদি কোনো ভাগশেষ যদি তার অবশিষ্ট না থাকে তাহলে বুঝতে হবে যে সেটি লিপ ইয়ার বা অধিবর্ষ। তো একইভাবে আমরা বার্ষিক গতিরও কিছু প্রমাণ করতে পারি, যে বার্ষিক গতি, যে পৃথিবীর যে বার্ষিক গতি আছে সেটা প্রমাণ করা যায়। একটি হচ্ছে রাতের আকাশে যে নক্ষত্রদের স্থান যে পরিবর্তন হয় সেটা, অর্থাৎ আমরা এটা পুরো বছরব্যাপী আসলে লক্ষ্য করার বিষয়। তো আমরা যদি একটি নির্দিষ্ট তারাকে খেয়াল করি আকাশে, তাহলে দেখা যাবে যে সেই তারাটি বছরের বিভিন্ন সময়ে রাতের আকাশে খেয়াল করলে দেখা যাবে যে পূর্ব থেকে পশ্চিম দিকে সে অবস্থান পরিবর্তন করতে থাকে, এবং 1 বছর পর ঠিক সে যে অবস্থানে ছিল আবার তাকে সেই অবস্থানে আমরা ফিরে পাই। তাহলে এটি প্রমাণ করে যে পৃথিবীর বার্ষিক গতি আছে। যদি না থাকতো তাহলে আকাশে তার অবস্থান এভাবে পরিবর্তন হতে পারতো না। দ্বিতীয়ত আমরা যেভাবে প্রমাণ করতে পারি সেটি হচ্ছে আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান। সূর্যকে আমরা যে প্রতিদিন উদিত এবং অস্ত যেতে দেখি, সেই বিষয়টি দেখা যাচ্ছে যে আমরা সূর্যের কিন্তু অবস্থান পাল্টে যায় আকাশে, অর্থাৎ সূর্য দেখা যাচ্ছে যে প্রতিদিন সে যে বছরের 6 মাস সূর্য যেখানে থাকে শুরু হয়, অর্থাৎ 6 মাস আগে যেখানে ছিল সেই 6 মাস ধরে একটু একটু করে দক্ষিণ দিকে সরে গিয়ে পূর্ব আকাশে উদিত হয়, আবার বাকি 6 মাস সে একটু একটু করে উত্তর দিকে সরে গিয়ে পূর্ব আকাশে উদিত হয়। এই যে সূর্যের অবস্থান যে পাল্টে যায় আকাশে, এই পাল্টে যাওয়াটাও প্রমাণ করে যে বার্ষিক গতি রয়েছে পৃথিবীর। যদি বার্ষিক গতি না থাকতো তাহলে সূর্যের এই অবস্থান আকাশে স্থির থাকতো, পাল্টাতো না কখনোই। তৃতীয়ত যে বিষয়টি দিয়ে প্রমাণ করা যাবে সেটি হচ্ছে বিভিন্ন গ্রহের যে পরিক্রমণ গতি, অর্থাৎ বিভিন্ন গ্রহের যে সূর্যের চারপাশের যে তাদের যে বার্ষিক গতি বলতে পারি আমরা, সেই বার্ষিক গতির সাপেক্ষে আমরা বলতে পারি, কারণ আমরা যখন দূরবীনের সাহায্যে পৃথিবী থেকে দেখি যে বাকি গ্রহগুলো সূর্যের চারপাশে কিন্তু পরিক্রমণ করছে, তাহলে সেটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে বাকি গ্রহগুলো যদি পরিক্রমণ করে তাহলে অবশ্যই পৃথিবীও সূর্যের চারপাশে এভাবে পরিক্রমণ করছে। চতুর্থ হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা, যেটি হচ্ছে সবচেয়ে সঠিক আসলে প্রমাণ বলতে হবে, কারণ এই বর্তমান যুগে বা আধুনিক যুগে যখন মহাশূন্যচারীগণ বা মহাকাশচারীগণ যখন মহাশূন্যে যান, সেখান থেকে তারা পৃথিবীর এই যে বার্ষিক গতি তারা এটা পর্যবেক্ষণ করে দেখেছেন যে পৃথিবী সূর্যের চারপাশে আসলে পরিক্রমণ করে। এবং সর্বশেষ যে বিষয়টি দিয়ে প্রমাণ করা যায় সেটি হচ্ছে মহাকর্ষ সূত্র। সো পৃথিবী সূর্যের চেয়ে আমরা জানি হচ্ছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তো এই 13 লক্ষ গুণ বড় সূর্যের যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলের কারণে অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারপাশে আসলে আবর্তিত হয়। সো এই মহাকর্ষ সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবীর বার্ষিক গতি রয়েছে। সো এইভাবে আমরা পৃথিবীর বার্ষিক গতিকে
প্রমাণ করতে পারি যে পৃথিবীর বার্ষিক গতি রয়েছে। সো এই ছিল আজকের আলোচনা। আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম আন্তর্জাতিক তারিখ রেখা কী, আন্তর্জাতিক তারিখ রেখার কীভাবে তৈরি করা হয়েছে এবং আন্তর্জাতিক তারিখ রেখার যে গুরুত্ব, পৃথিবীর দিন তারিখের গরমিল বা সময়ের গরমিলের সমাধান করবে, সেটা প্রতিপাদ্য স্থান আসলে কী এবং প্রতিপাদ্য স্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। এরপর হচ্ছে পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এবং এই আহ্নিক গতি ও বার্ষিক গতির যে প্রমাণ সেটাও আমরা আলোচনা করলাম, এবং একই সাথে পৃথিবীর আহ্নিক গতি কেন আমরা অনুভব করি না পৃথিবীতে সেটাও আমরা জানলাম। সো এই ছিল আজকের আলোচনা। আগামী ক্লাসে অন্য আরেকটি আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তার মধ্যে মূল আলোচনার যে বিষয় থাকবে সেটি হচ্ছে আসলে আহ্নিক গতির ফলাফল এবং পৃথিবীতে বার্ষিক গতির ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটির ফলাফল, এগুলোর ফলাফল আমাদের জীবন যাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিদায়।